এই পাওয়ার কতদিন থাকবে? এই পাওয়ার যখন শেষ হবে তখন এই লোকগুলোর অবস্থা কি হবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে ডক্টর ইউনূসের যে একটা অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে দেশে আছে, যারা দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে, দেশকে গণতন্ত্রে উত্তরণের দায়িত্ব নিয়েছে, সেই সরকারের উপর সাধারণ মানুষের আস্থাটা আসলে এখন এই মুহূর্তে কোন পর্যায়ে আছে? আবার যদি অন্যভাবে বলি, দেশের রাজনৈতিক দলগুলো এই সরকার সম্পর্কে কি ভাবেন, কি চিন্তা করেন? এই সরকারকে মুখে মুখে সবাই বলেছেন তারা সাপোর্ট দিচ্ছেন, কিন্তু তাদের কথাবার্তায় কি প্রকাশিত হয়? অথবা যদি আমি অন্যভাবে বলি, সেটা হলো যে এই দেশের যারা মোটামুটি বুদ্ধিজীবী শ্রেণী আছেন, গবেষক আছেন, আইনজীবী আছেন, অর্থনীতিবিদ আছেন, তারাই বা এই সরকারটাকে কিভাবে দেখে? এটা নিয়ে বিস্তর আলোচনা করা যেতে পারে, কিন্তু আমি আজকে এটা নিয়ে আলোচনা করছি এই কারণে যে গতকালকে বুধবার দুটো ঘটনা আমি আপনাদের উল্লেখ করব। এর আগের দিন আমি বলেছিলাম যে এদেশের সাধারণ মানুষ পর্যন্ত, বিশেষ করে যে সেই উত্তরার যারা যে সমস্ত শিশু কিশোররা মারা গেছেন অথবা আহত হয়েছেন, তাদের অভিভাবকরা, তাদের সহপাঠীরা, তারা কিন্তু সরকারকে আর আস্থায় নিতে পারছে না। সরকার যে এমনকি সরকার যে আহত নিহতের তালিকা দিচ্ছে, তারা সঠিক তালিকা দিবে এটাও তারা বিশ্বাস করছে না। এবং যখন এই কথাগুলি বলার জন্য সেখানে উপদেষ্টারা যান, তারা ক্ষুব্ধ হয়ে সেই উপদেষ্টাদেরকে 7 ঘন্টা আটকে রাখেন। এই হলো সরকারের অবস্থা ওই স্টুডেন্টদের কাছে, ওই স্টুডেন্টদের অভিভাবকদের কাছে। আসুন আমরা দেখি বুধবার দিন কি ঘটল। বুধবার দিন দৈনিক প্রথম আলো পত্রিকা একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করেছিল। সেই গোল টেবিল বৈঠকের শিরোনাম ছিল জুলাই গণ অভ্যুত্থান, 1 বছরের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ। মানে গত 1 বছর জুলাই অভ্যুত্থানের পর, গণ অভ্যুত্থানের পর গত 1 বছর আসলে কি হয়েছে, 1 বছর আমরা কি দেখেছি, এবং সেই দেখার উপর ভিত্তি করে আমরা কোন ভবিষ্যৎ পাবো বলে ধারণা করছি। এই ছিল মূল থিম। এখানে অনেকে অংশ নিয়েছেন, অনেক বিখ্যাত লোকজন অংশ নিয়েছেন, অনেক স্বনামধন্য লোক যাদের আপনারা সবাই নামে চিনেন। আমি সবার মতামত পড়তে পারবো না, আমি কেবল এটা নিয়ে প্রথম আলো প্রত্যেকের বক্তব্য ধরে ধরে আলাদা আলাদা করে নিউজ করেছি। আমি সেখান থেকে কয়েকজনের বক্তব্যটা আপনাদের উল্লেখ করতে চাই। যেমন ধরেন, প্রখ্যাত অর্থনীতিবিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ, উনি কি বলেছেন? উনি বলেছেন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার উল্টো যাত্রা করেছে সরকার। নিশ্চয়ই এটা সরকারের জন্য প্রশংসামূলক বাক্য নয়। দেখুন, অর্থনীতিবিদ সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য উনি কতগুলি কথা বলেছেন। যেমন উনি একটা কথা বলেছেন যে অন্তর্বর্তী সরকারের ভেতরেও আরেকটা সরকার আছে, এবং উনি উদাহরণ দিয়ে বলেছেন। উনি আরেকটা কথা বলেছেন, সেটা হলো যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা যেন অন্তহীনকালীন সরকারে পরিণত না হয়। উনি এই আশঙ্কাটাও করেছেন। কিন্তু উন্নয়ন অর্থনীতি বিষয়ক গবেষক মাহা মির্জা, তার বক্তব্যটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। তিনি বলছেন যে অবস্থাটা এমন যে সরকারের সঙ্গে দ্বিমত করলে, এনসিপি নিয়ে কিছু বললে অভ্যুত্থানের পক্ষে যারা ছিল তাদের আক্রমণ করা হচ্ছে। এবং উনি আরেকটা কথা বলেছেন, আওয়ামী লীগ সময়ে মুক্তিযুদ্ধকে উদযাপন করতে করতে সেটাকে ইন্ডাস্ট্রি বানানো হয়েছিল। জুলাইকে উদযাপন করতে করতে যেন জুলাইকে আমরা ইন্ডাস্ট্রি না বানিয়ে ফেলি। মানে উনি জুলাইকে উদযাপনে যে সমস্ত প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এটা দেখে উনি একটা আশঙ্কা করেছেন মাত্র। ইন্ডাস্ট্রি জুলাইকে বানিয়ে ফেলা হয়েছে এটা বলছি না, কিন্তু উনি আশঙ্কাটা কিন্তু একেবারে আপনি উড়িয়ে দিতে পারবেন না। আইনজীবী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সারা হোসেন, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে বিচার বিভাগের মধ্যেও এখন কিন্তু এক ধরনের ভয় বিরাজ করছে। সব বিচারপতিদের চিন্তা থাকে একটা, যে আমি কি করলে কে আমার বিরুদ্ধে বলবে, এই চিন্তাটা থাকে। যে আমি একটা রায় দেবো, কিছু একটা বলবো, এটা বললে পরে আমার বিরুদ্ধে আবার কে স্লোগান দেয়, কে কি বলে, এবং সেই বলাটা আমার জন্য বিপদ ডেকে আনতে পারে, এই ধরনের ভাবনা তাদের মধ্যে আছে। তো তার বক্তব্য হলো যে এরকম ভয়ের পরিবেশ যদি থাকে তাহলে কে ঠিকঠাক মতো রায় দিতে পারবে? তার মানে বিচার বিভাগ থেকে
ভয়ের যে বিষয়টা সেটা এই সরকার গত 1 বছরেও দূর করতে পারেনি, অথচ এটা তো আমাদের প্রত্যাশা ছিল। এবং এখন যে আইনমন্ত্রী আছে, আইন উপদেষ্টা আছেন, উনি তো এটা নিয়ে অনেক সোচ্চার ছিলেন নিজেই। তো উনি যখন আইন উপদেষ্টা হলেন তখনও কেন বিচার বিভাগ থেকে সেই ভয়টা দূর হলো না? উনি নিম্ন আদালতে জামিন দেওয়া নিয়ে অনেক কথাবার্তা বলেছেন এবং উনি একটা প্রশ্ন করেছেন যে হাইকোর্টের যে সমস্ত বিচারককে সরিয়ে দেওয়া হয়েছে এটা কেন দেওয়া হয়েছে, এই কারণগুলো আমরা এখনও জানি না এবং এগুলো নিয়ে কেউ কথাও বলে না, কোনো পত্রিকাগুলো এই নিয়ে কিছু লেখালেখি করে না। হ্যাঁ, আরেকজন খুব গবেষক টাইপের মানুষ উনি আলতাফ পারভেজ, উনি খুব ইন্টারেস্টিং একটা মন্তব্য করেছেন। উনি বলেছেন এই প্রথম ফেসবুকের দিকে তাকিয়ে সরকার পরিচালনার সংস্কৃতি দেখলাম। মানে ওনার অভিজ্ঞতা হলো যে সরকার যে চলছে এটা মাঝে মাঝে মনে হয় যে সরকার যেন ফেসবুক দেখে সরকার চালাচ্ছে। ফেসবুকে কী লেখা হচ্ছে, কি তার পক্ষে লেখা হচ্ছে, বিপক্ষে লেখা হচ্ছে, সেটা দেখে দেখে তারা সরকার চালাচ্ছে। এবং উনি বলেছেন যে গত 1 বছরে ভালো অভিজ্ঞতা অল্প, খারাপ অভিজ্ঞতাই বেশি। উনি কিন্তু এই কথাটা বলেছেন এবং বলেছেন স্বল্প দক্ষ বা অনেকটাই অদক্ষ এমন একটা সরকারের অধীনে থাকার দুঃখ গত 1 বছরে মোকাবেলা করতে হয়েছে। কাদের? জনগণকে। তো এগুলি আসলে দেখুন আপনারা, এই যে কথাগুলি বলা হচ্ছে এখানে কেউ কিন্তু সরকারের পক্ষে বলছে না। একজন লেখক গবেষক সুহুল আহমদ ইনি বলেছেন যে জুলাই পরবর্তী সময়ে আমরা মুখে অজস্রবার আওয়ামী বয়ানের বাইরে যাব বলেও একদম হুবহু আওয়ামী লীগের দেখানো পথে চলেছি। আওয়ামী লীগ যা যা করে গেছে আমরাও তাই তাই করছি। মুজিব বর্ষ উদযাপনের মতো করে জুলাই উদযাপন করছি। আর আপনাদের খুব পরিচিত লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান বলেছেন আমরা একটা অদ্ভুত সমস্যার মধ্যে আছি। গণতন্ত্র চাই কিন্তু নির্বাচন চাওয়া যাবে না। এখন নির্বাচনকে ঠেকিয়ে দেওয়া বা নির্বাচনকে বিলম্বিত করার একটা চেষ্টা আছে। এই সবই কিন্তু বাস্তবতা। এখন একটা গোল টেবিল বৈঠকে অনেকে ছিলেন, আরও অনেকে ছিলেন, আমি কয়েকজনের কথা কেবল উল্লেখ করলাম। এই যে উল্লেখ করলাম কয়েকজনের কথা, এর কারো কথায় কি আপনাদের মনে হলো যে এই সরকারটা খুব ভালো চলছে? কেউ বলেনি। কিন্তু এই সবগুলি লোককে আপনি বাতিল করে দিবেন, এক এনসিপিকে উপরে তুলে ধরবেন। এনসিপি ছাড়া আর কোনো দল, রাজনৈতিক দলকে দেখেছেন যে সরকার সম্মানকে বলছে যে সরকার খুব ভালো চালাচ্ছে? আসেন, আজকে গতকালকের কথা আপনারা জানেন, গতকালকে যে জাতীয় শোক দিবস ছিল, কিন্তু সেই শোক দিবসে কীরকম আনন্দ ঘন মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা 4টা দলকে নিয়ে বসেছিলেন, হাসি মুখে ফটো সেশন করেছেন, আপনারা সবই দেখেছেন এগুলো। তো এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, কেন 4টা দল, কেন এই 4টাই দল, কেন 4 দলের মধ্যে অনিবন্ধিত এনসিপিকেও জায়গা দেওয়া হলো, এরকম নানা রকম প্রশ্ন কিন্তু উঠেছে। হয়তো সে প্রশ্নের জবাব দিতে হতো, প্রশ্নের সমালোচনাকে অ্যাভয়েড করার জন্য হয়তো বা আজকে আরও 13টি দল ওই জোটের সঙ্গে প্রধান উপদেষ্টা বসেছিলেন। এগুলি কারা ছিল? রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, নাগরিক ঐক্য, তারপরে গণ অধিকার পরিষদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, তারপরে খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, 12 দলীয় জোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, কমিউনিস্ট পার্টি সিপিবি এবং গণফোরাম। এই দলগুলোর প্রতিনিধিরা বসে 1 জন করে বসছিল। গতকালকে অবশ্যই 4 দলের প্রত্যেক দল থেকে 2 জন করে এসেছিল, এবার 12 দলের প্রত্যেকের থেকে 1 জন করে গিয়েছিল। সেখানে ডক্টর ইউনূস আবার সেই গতকালকের মতোই বলেছেন, অন্য কোনো প্রসঙ্গ না। ওনার প্রসঙ্গ হলো যে 1 বছর না যেতে পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। মানে উনি এখনও ওই পরাজিত শক্তি নিয়েই আসেন, ওই ফ্যাসিবাদের বিরুদ্ধে স্বয়নে ফ্যাসিবাদের জব করতে থাকেন। তো ফ্যাসিবাদ কোথায় আসলে? ফ্যাসিবাদের যে দলটা, সেই দলের তো রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ, সেই দলের ছাত্র সংগঠন নিষিদ্ধ, তারপরেও ওটা ওনার মাথা থেকে যাচ্ছে না। উনি ঘুরে ফিরে এখন ওই একটি আলোচনা করেন। আমরা এটা আগেও দেখেছি, আওয়ামী লীগ আমলে দেখেছি, কিছু হলেই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠছে, অমুক করছে তমুক করছে, এই একটা বয়ান ছিল। সেই একই বয়ান আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের মধ্যেও দেখতে পাচ্ছি। কিন্তু উনি যেটা বলেছেন তার সঙ্গে ওনার সঙ্গে যারা মিটিং করেছেন তাদের কারো বক্তব্য কি ওনার কথা প্রতিফলন পাওয়া গেল? আমি পাইনি। যেমন ওখান থেকে বেরিয়ে এসে এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু উনি কী বলেছেন? উনি বলেছেন যে মাইলস্টোনের ঘটনা এবং এখানে 2 উপদেষ্টা যে বিক্ষোভের মুখে পড়া,
এবং সচিবালয়ে যে বিশৃঙ্খলা, এসব দেখে মনে হয়, উনি বলেছেন যে উপদেষ্টাদের প্রতি জনগণের অনাস্থা তৈরি হচ্ছে। এটা হলো মুজিবুর রহমান মঞ্জুর বক্তব্য। রুহিন হোসেন প্রিন্স, উনি সিপিবির সাধারণ সম্পাদক, এবং উনি খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। ওখান থেকে বের হয়ে এসে ওনার সঙ্গে তার ওই বাম জোটগুলির আরও অন্যান্যরা ছিলেন। উনি একটা কথা বলে, এটা হলো সবচেয়ে আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ কথা। উনি বলেছেন শুধু সংকট হলেই প্রধান উপদেষ্টা ডাকেন, এবং তার বক্তব্য হলো যে দেশ যখন সংকটে পড়ে এবং উনি যখন নিজে সংকটে পড়েন, কেবল তখনই উনি রাজনৈতিক দলগুলো ডাকেন এবং কাউকে না কাউকে দেখান যে আমরা সবাই একমত অবস্থায় আছি। তারপর উনি যেটা বলেছেন যে এরপর থেকে সরকার যদি রাজনৈতিক দলগুলোর পরামর্শ গ্রহণ না করেন, তাহলে তারা প্রধান উপদেষ্টার এরকম আহ্বানে আর সাড়া দেবেন না। মোটামুটি বোঝা গেল কী অবস্থা। তো প্রধান উপদেষ্টা আসলে কোথায় আছেন? প্রধান উপদেষ্টা কি টের পান যে ওনার সরকার কোথায় আছে? আসলে ওনার সরকার জনগণের কাছে, রাজনৈতিক দলের কাছে এবং বিশিষ্ট মানুষদের কাছে ওনার সরকারের যে কোনো গ্রহণযোগ্যতা নাই, এটা উনি টের পান? যদি টের পান, তাহলে কেন এখনো গদি আঁকড়ে পড়ে আছেন? ওনার তো বয়স হয়েছে। এই বয়সে যদি লোকজন ওনাকে নিয়ে হাসাহাসি করে, ওনাকে অপমান করার চেষ্টা করে, অপমানসূচক মন্তব্য করে ওনার সম্পর্কে, ওনার অযোগ্যতাগুলিকে মানুষের সামনে তুলে ধরে, তাহলে ওনার এতদিনের অর্জন কোথায় থাকে? আমার মনে হয় এই বিষয়গুলো সরকারকে সচেতনভাবে খেয়াল করতে হবে। একটা কথা বলি, ওই যে দেবপ্রিয় ভট্টাচার্য একটা কথা বলেছেন না, সরকারের ভেতর আরেকটা সরকার উনি দেখতে পাচ্ছেন। এই ব্যাপারেও কিন্তু মানুষও টের পাচ্ছে আসলে কারা চালাচ্ছে সরকার। ডক্টর ইউনূসের বয়স হয়েছে, অনেকে মনে করছেন সরকারের মধ্যে ওনার উপদেষ্টা পরিষদের মধ্যে একটা ছোট গ্রুপ হয়েছে, যারা নাকি সবচেয়ে পাওয়ারফুল, তারাই চালাচ্ছে। যারা নির্বাচনও করেন, এর আগে কোনো বা নির্বাচন করে জামানত হারিয়েছেন, 200-300 ভোট পেয়েছেন, তারাই নাকি এখন সবচেয়ে পাওয়ারফুল, শোনা যায় এগুলো। প্রিয় দর্শক, এই পাওয়ার কতদিন থাকবে? এই পাওয়ার যখন শেষ হবে, তখন এই লোকগুলোর অবস্থা কী হবে? সেটা তো দেখার অপেক্ষায় নয় আমরা থাকি। সবাই ভালো থাকবেন। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।